আমি জীবনে কোনোদিন কোনো কনভোকেশন বক্তৃতা করি নাই, শুধু তাই না, কোনো কনভোকেশনে আমি হাজিরও ছিলাম না। দুঃখের কথাটা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1999 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সমাবর্তন হয়নি। আমি ছাত্র হিসেবে তখন বিদেশে ছিলাম, সুতরাং আমার ডিগ্রি আমি গ্রহণ করতে পারিনি। আপনারা সৌভাগ্যবান যারা উপস্থিত থেকে ডিগ্রি হাতে নিলেন। আরো দুঃখের কথা আছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলাম। আপনাদের ইউনিভার্সিটির নাম দেখে আমার মনে একটু কৌতূহল হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে যাই, সেটার এখনকার নাম হচ্ছে নিউ স্কুল ইউনিভার্সিটি। আমি যখন গিয়েছিলাম 1986 সনে, তখন তার নাম ছিল নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ। তো সেখানে ডিগ্রি অর্জন করার পর আমি এতই ক্লান্ত ছিলাম, আমার থিসিস ডিফেন্সের 4 দিন পরে আমি দেশে চলে আসি। সুতরাং সেখানেও আমি ডিগ্রি গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকতে পারিনি। আমরা যে জায়গাতে এসেছি এটাকে বিশ্ববিদ্যালয় বলে। আপনাদের এটা নিয়ে আমার কৌতূহল হচ্ছে, কায়রোতে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমেরিকান ইউনিভার্সিটি অফ কায়রো। বৈরুতে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত। এগুলো তৈরি হয়েছিল 19বিংশ শতাব্দীতে। আরব দেশের পরিবেশে আমেরিকার যে জাগতিক শিক্ষা, ইহলৌকিক শিক্ষা, সেটা দিয়ে আরব জাতির অনেক উপকার তারা করেছেন। এডওয়ার্ড সাইড যে বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী, তিনি আমেরিকান ইউনিভার্সিটি অফ কায়রোর ছাত্র ছিলেন। তো এইখানে আমেরিকান ইউনিভার্সিটি বলে আমার কৌতূহল হয়, মার্কিন দেশের সমাজ আর বাংলাদেশের সমাজ যে এক সমাজ নয়, তাদের পার্থক্য যে যোজন যোজন দূরত্ব ব্যাপী, মহাসাগর পরিমাণ, সেটা আপনারা সকলে জানেন। আমেরিকান সমাজের সাথে আমাদের সমাজের যে কোনো দিক থেকে তুলনা চলে না, এটা সকলেই জানেন। কাজে ওইটা বলে আমি সমানুষ্ট করব না। বাকি কথাতে আসি, এই ইউনিভার্সিটি কোনো একটা জায়গায় অবস্থিত, তার নাম বাংলাদেশ। আমার আপনাদের নামটা খুব সুন্দর লাগলো, যে পাড়াতে আছেন, ঢাকার আগে এলাকার একটা নাম আছে এখানে। তো এখানে নামগুলি খুব সুন্দর, কুড়িল, তারপরে এতে কিতলি, যেন আমাদের এই নামটা অপূর্ব নাম। বাংলা ভাষার শব্দের মধ্যে একটা মাদকতা আছে, এটা স্বীকার করতে আমার কোনো আগ্রহ নাই। বাড্ডা, এখন যে শহরকে আপনারা গুলশান বলেন, তার নাম ছিল ভোলা, এখনো ভোলা মসজিদ আছে। তো যা হোক, বিশ্ববিদ্যালয় জিনিসটা কি এই বিষয়ে আপনারা জানেন। একদা বিশ্ববিদ্যালয়কে ইউরোপে, বিশেষ করে গ্রিসে একাডেমি বলা হতো। গ্রিক দার্শনিক হেকিম আফলাতুন ওরফে প্লেটো বলতেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি জায়গা। আপনারা অনেকেই জানেন একাডেমি শব্দটা হচ্ছে একটা জায়গার নাম, যেটা গ্রিসের মূল শহর অ্যাথেন্স থেকে অনেক মাইল দূরে, 20-25 মাইল দূরে ছিল। বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম একটি জায়গা। আপনারা বলতে পারেন লেখাপড়া যদি অনলাইনে করা যায়, ব্যাপারটা বাড়িতে বসে করা যায়, অথবা আজকাল বলি না আমরা লাইফ লং লার্নিং, আপনি কর্মক্ষেত্র শিখতে থাকবেন, শেখার কোনো শেষ নাই। কিন্তু জীবনে 4, 5 বা 6, 7 বছর আমরা একটা জায়গায় কাটাই, বন্ধু বান্ধব হয়, পরিচয় হয়, লেখাপড়াও হয়। এখন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কি হয় আসলে? বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক গল্প আছে, আপনারা অনেক গল্প জানেন, আমি কিছু বলবো না। এখন অনেকের চোখে বিশ্ববিদ্যালয় হচ্ছে কাজ জোগাড় করার একটা জায়গা, এমপ্লয়মেন্ট এজেন্সি বলা যেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রাচীনকালে এই ধারণা দিয়ে চলতো না। প্রাচীনকাল বলতে আমি শুধু গ্রিসের কথা বলছি না, আমাদের এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে, আফ্রিকার পশ্চিম এবং উত্তর অঞ্চলে বহু আগে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়ের অনুসরণে আমাদের বিশ্ববিদ্যালয়, তার আগেও সেখানে জ্ঞান চর্চা হয়েছে, যেটাকে আমরা উচ্চশিক্ষা বলি। সেই উচ্চশিক্ষার নাম কোথাও একাডেমি ছিল, কোথাও জামিয়া ছিল, নানা রকম অর্থ ছিল। আমরা এখন যে গল্পটা জানি সেটা ইউরোপের পণ্ডিতেরা লিখেছেন। সেটা কি গল্প? যে জিনিসটাকে আমরা বলি হিউম্যানিজম, এটার জন্ম 15শ এবং 16শ শতাব্দীতে ইটালিতে। এরকম গল্প প্রচার করেছেন অনেক ইতিহাসবিদ। তাদের একজন বিখ্যাত ইতিহাসবিদ সুইজারল্যান্ডের নাম হচ্ছে ইয়াকুব বুরখার্ট। কিন্তু এখন নতুন নতুন গবেষকরা বের করছেন, একজনের নাম বলি আমি, লেবাননের জর্জ মাকদিসি। আমেরিকায় পড়াতেন, তিনি মারা গেছেন এখন। 1980-র দশকে উনি একটা বই লিখলেন, বইয়ের নাম হচ্ছে দি রাইজ অফ হিউম্যানিজম ইন ক্লাসিক্যাল ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ান ওয়েস্ট। সেখানে তিনি দেখালেন যে জিনিসকে হিউম্যানিজম বলা হয়, এটা অন্তত 8ম শতাব্দী থেকে আরব দেশে চালু হয়েছে। তার মানে বিদ্যার উপরে, বিজ্ঞানের উপরে, মানবিক বিজ্ঞানের উপরে কোনো বিশেষ জাতির একচাটিয়া অধিকার নাই। সারা পৃথিবীতেই মানুষের মধ্যে এর উত্তরাধিকার ছড়িয়ে আছে, যদি বা এটা আমরা অনেক সময় জানি না বলে পরে আবিষ্কার করি। এখন বিশ্ববিদ্যালয় শিক্ষা আমরা কি পড়াই? আমরা যাই পড়াই না কেন, সেটা পড়াবার জন্য প্লেটোর কথা অনুসারে বিশ্ববিদ্যালয় হবে এমন একটি জায়গা যেখানে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত আছে,
সেই দুইটা দ্বন্দ্ব সংঘাতের কথা আমি বলি। যেমন আমাদের ডিগ্রি দান করলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পক্ষ থেকে ডক্টর সালেউদ্দিন আহমদ এই ডিগ্রি দেওয়ার অনুমতি দিলেন। শিক্ষকেরা যে শিক্ষায় আপনাদের শিক্ষিত করেছেন সেটাকে অনুমোদন করলেন। এখানে কর্তৃপক্ষ দুটো, কিন্তু একটা হচ্ছে রাষ্ট্রের কর্তৃপক্ষ, মানে সমাজের পক্ষ থেকে তারা নিয়ন্ত্রণ করবেন আপনারা যেন আইনের বাইরে না যান, সীমা অতিক্রম না করেন, সীমা লঙ্ঘন না করেন। আরেকটা হচ্ছে শিক্ষকদের আপনাদের শেখাবেন যে প্রশ্ন না করলে আপনার বিদ্যা সম্পূর্ণ হবে না, সে প্রশ্ন করা। আমরা যদি ইংরেজি বলি বিদ্যা শিক্ষা করার উদ্দেশ্য কি? নিজেকে পৃথিবীর সামনে মুক্ত মানুষ হিসেবে দাঁড় করানো। সর্বশেষ সংজ্ঞা কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদি আপনি পৃথিবীতে কি ঘটছে সে সময় কোনো খবরই না রাখেন এবং সমাজে যে ন্যায় অন্যায় অবিচার বৈষম্য সম্পর্কে কিছু না বলেন, শুধুমাত্র চাকরি লাভের জন্য একটা দক্ষতা অর্জন করেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অবশ্যই দক্ষতা দান করি, কিন্তু তারপরে বিশ্ববিদ্যালয়ের আদি উদ্দেশ্য প্লেটোর সময় থেকে একেবারে 19বিংশ শতাব্দী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আদর্শ কী ছিল সে বিষয়ে আমি আপনাদের একটি সংজ্ঞা বলি, যেটা আমার খুব পছন্দ। ইংরেজি 1854 সনে, মানে আজ থেকে প্রায় 150 বছর আগে, ইংল্যান্ড থেকে একজন পাদ্রী আয়ারল্যান্ডে গিয়েছিলেন। আয়ারল্যান্ডে তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করেন, এটি ইউনিভার্সিটির মতোই, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। এই ভদ্রলোকের নাম হচ্ছে জন কার্ডিনাল নিউম্যান। উনি ছিলেন কার্ডিনাল। উনি যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা বই লিখেছেন, সেখানে তিনি বিশ্ববিদ্যালয় কি জিনিস, যেখানে আমরা জ্ঞানের চর্চা করি নির্মোহভাবে, জ্ঞানের খাতিরে জ্ঞান অর্জন করা। সেই জ্ঞানটা কি, আমি তার সংজ্ঞাটার সাথে আপনাদের একটু সঙ্গে ভাগ করে বলি। আমি এই বাক্যটা ইংরেজিতেই পড়ি। কার্ডিনাল নিউম্যানের এই সংজ্ঞাটা আমার খুব পছন্দ হয়েছে। উনি বলছেন, a university has this object and this mission. It contemplates neither moral impression nor mechanical production. Its function, it professes to exercise the mind neither in art nor in duty. Its function is intellectual culture. Here it may leave its scholars, and it has done its work when it has done as much as this. It educates the intellect to reason well in all matters, to reach out towards truth and to grasp it. আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন শব্দগুলি খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন to reach out towards the truth and grasp it, আপনাকে মানসিকভাবে প্রস্তুত করা যেন সমস্ত বিষয় আপনি যুক্তি এবং ন্যায় বিচার দিয়ে দেখতে পারেন। এইটুকু করলেই বিশ্ববিদ্যালয়ের কর্তব্য শেষ। বাকিটুকু মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বিশ্ববিদ্যালয় যদি এইটুকু আপনাকে দিতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন here it may leave its scholars and it has done its work when it has done as much as this. জন কার্ডিনাল নিউম্যানের এই সংজ্ঞা এখন লোকে মানে না। এখন আমরা বলছি ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স। আগের দিনের 150 বছর আগের এই ধারণা দিয়ে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো চলেছে। সেখানে তাদের বিদ্যা শিক্ষার কেন্দ্রে ছিল যেটা বলে নির্মোহ শিক্ষা, যেটাকে প্রাচীনকালে বলা হতো ফিলোসফি, জ্ঞানের জন্য প্রেম। এই জ্ঞানের প্রেম নিয়ে আমি কি করব? মানুষের কল্যাণ করব। শুধু নিজের কল্যাণ করবো তা নয়, নিজের কল্যাণের পরে নিজের দেশের এবং নিজের সমাজের কল্যাণ, তারপরে পৃথিবীর কল্যাণ। এই ক্রমে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে বিন্যস্ত করেছি, কিন্তু সেই শিক্ষা এখন ধীরে ধীরে যাচ্ছে। এই যদি আমরা করতে চাই, প্লেটো কেন বিশ্ববিদ্যালয়কে শহর থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন? তার একটা কারণ হচ্ছে সমাজের যে কোলাহল, যে হট্টগোল, অর্থাৎ চিন্তা শুধু নয়, রাজনীতিতে ক্ষমতার পালাবদল প্রতিদিনই হয়। সেই অনুসারে যদি প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের পড়াবার বিষয় বদলাতে হয়, কার নামে জিন্দাবাদ দেব, কার নামে মুর্দাবাদ দেব, শুধু প্রতিদিনই বদলাতে হয়, তাহলে যেটি বলে নির্মোহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষ জ্ঞান চর্চা, সেটা ব্যাহত হবে। এটার জন্য যে জিনিসটা দরকার, এটা বলি আমি আমার বক্তৃতা শেষ করবো, সেটিকে ইংরেজিতে বলছে একাডেমিক ফ্রিডম। একাডেমিক ফ্রিডম জিনিসটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই নির্ধারণ করবেন যে তারা কি পড়াবেন, এবং ছাত্ররাই নির্ধারণ করবেন তাদেরকে শিক্ষকরা কিভাবে পড়াবেন। ইউরোপে যে বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে তার বয়স 800 বছরের মতো। ইটালিতে এবং ফ্রান্সে প্রথম এর সূত্রপাত হয়, এবং তারা আরবদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। যে বইটার নাম বললাম, জর্জ মার্কডিসের লেখা দ্য রাইজ অফ হিউম্যানিজম ইন ক্লাসিক্যাল ইসলাম এন্ড দ্য খ্রিস্টিয়ান ওয়েস্ট,
সেই বইতে বেশি বিস্তারিত তথ্য আছে, যারা আগ্রহী তারা পড়বেন। উনি আরো একটা বই লিখেছিলেন, রাইজ অফ কলেজেস। তার বক্তব্যের সার কথা হলো, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল নিরপেক্ষ জ্ঞান চর্চার জন্য, কোনো শাসকের তোষামত করার জন্য নয়। এটা ইটালিতে কেন প্রথম হলো, এটা ফরাসি দেশে কেন প্রথম হলো, তার একটা কারণ আছে। কারণ ইটালিতে প্রথম এমন শহর গড়ে ওঠে যারা রাজা নিয়ন্ত্রণ মুক্ত ছিল। এবং ফ্রান্সেও বিদ্যালয় গড়ে ওঠে কিভাবে, আগে ক্যাথলিক চার্চ এবং মনস্টারিগুলিতে বিদ্যা চর্চা কেন্দ্রীভূত ছিল, মধ্যযুগ যেটা বলে। সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন চিন্তার বিকাশ ক্ষেত্র হিসেবে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এখন স্বাধীন চিন্তার সেই বিকাশ ইংল্যান্ডে যায়, সে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয় এসেছিল, আমি শুরুতেই বলেছি, যখন আমাদের দেশ পরাধীন। আমাদের দেশ পরাধীন মানে 1921 সনে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। ইংরেজ শাসনের শেষ 25 বছরের মধ্যে বোঝা যাচ্ছে এখানে শিক্ষা দিকে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের দেশের শিক্ষা ছিল এই দেশের পরাধীন দেশের লোকদের সরকারি চাকরি বাকরি পাওয়ার একটা প্রধান মাধ্যম। ইংরেজিতে আমরা বলি সোশ্যাল মোবিলিটির প্রধান পদ্ধতি। আপনি নিচের শ্রেণী থেকে উপরে উঠবেন কিভাবে? এই পূর্ব বাংলা ছিল বিংশ শতাব্দীর শুরুতে মোটামুটি একটা চাষাভূষার সমাজ, কৃষক সমাজ। সেখান থেকে ছেলে মেয়েরা পড়বার জন্য কলকাতায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে চর্চা শুরু করতেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রায় আপনার 60 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনেকেই বিদ্যা লাভ করেছেন, তার মধ্যে আমাদের মঞ্চে যারা বসে আছেন তারাও আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আরো অনেক আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে জনশিক্ষা বিস্তারের জন্য। এখন তাতে আমাদের কুলাচ্ছে না, আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়গুলো করেছি। এই বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হচ্ছে প্রাইভেট, কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন বিশ্ববিদ্যালয় কোনদিন প্রাইভেট হয় না। বিশ্ববিদ্যালয় হচ্ছে দশের সম্পত্তি। এই জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের নাম দিয়েছেন বোর্ড অফ ট্রাস্টিজ, যাদেরকে আমরা বিশ্বাস করেছি। সেই জন্য বলি বিশ্ববিদ্যালয়ের যদি স্বায়ত্ত শাসনের প্রশ্ন আসে, তার মানে ইংরেজিতে বলে অটোনমাস। অটো মানে আপনারা সকলেই জানেন, যেমন অটোমেটিক বলি, অটো মানে নিজের কাজ নিজে করা। আর নোমাস শব্দের গ্রিক অর্থ হচ্ছে আইন। নিজের আইন যে নিজেই রচনা করে এবং নিজেই সেই আইনকে সম্মান করে, নিজেই সেই আইন মেনে চলে। বিশ্ববিদ্যালয়ের জন্য এই শিক্ষাটা দরকার। এটা আমি কেন বলছি, বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনারা কেউ সচিবালয়ে চাকরি করবেন, কেউ ব্যাংকে চাকরি করবেন, কেউ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে চাকরি করবেন, কেউ বিদেশে যাবেন, এমনকি কেউ বাড়িতে থাকবেন। তাহলে আপনার কারখানা, সচিবালয় অথবা আপনার বাড়ি সব জায়গাতেই শেখা যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা একটু আলাদা। এই আলাদা হচ্ছে এখানে যে 4-5 বছর বা 6 বছর আমরা থাকি, এখানে আমরা শুধু শিখি না, আমরা সমাজকে কি করে ন্যায়ের পথে, মুক্তির পথে, স্বাধীনতার পথে পরিচালিত করতে পারি, সেই শিক্ষাটাও আমরা নিই একসাথে থাকার জন্য। এর জন্য আমাদের আইন আমাদেরই রচনা করার ক্ষমতা সমাজ দিয়েছে। এটা কেন দরকার? আপনারা বলতে পারেন অন্যান্য স্কুল কলেজ যেভাবে সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে চলে, বিশ্ববিদ্যালয় সেভাবে চলে না কেন? কারণ এই বিশ্ববিদ্যালয় যে ন্যায়ের পথে সংগ্রামে জয়ী হতে পারে, সেটা আমরা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দেশে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র গৌরব বলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা, সেই কাহিনী এখন আমরা বেশি একটা বলি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু উদাহরণ হিসেবে ধরছি, যেখানে এই দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে। কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তার আগেও হয়েছে। ঢাকার ইডেন মহিলা মহাবিদ্যালয় হয়েছে 1873 সনে নারী শিক্ষার জন্য। 1873 সনে কলকাতায় প্রেসিডেন্সি কলেজ হয়েছে। ঢাকা কলেজ হয়েছে 1841 সনে। কিন্তু 1921 সনে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। তার অনুকরণে পাকিস্তানের মধ্যে মাত্র 4-5টা বিশ্ববিদ্যালয় বা 6টা বিশ্ববিদ্যালয় হয়েছিল। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর, এই 4-6টা বিশ্ববিদ্যালয় ছিল। এখন এত বিশ্ববিদ্যালয় বেড়েছে, আমাদের 100 বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা যে ঐতিহ্য থেকে জন্মেছি সেই ঐতিহ্যের মান রক্ষা করতে পারছি কিনা, অথবা তার চেয়ে নৃত্য ভালো করতে পারছি কিনা। এখন আপনারা জীবনের কর্মক্ষেত্রে বেরোবেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে একদিন পড়েছিলেন সেটা কখনোই ভুলতে পারবেন না। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য চিরকালই থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে যা দিয়েছে সেটাকে শতগুণে জীবনে বহন করে নিয়ে গিয়ে বর্ধিত করা, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যারা, আমি নিজে প্রায় 40 বছর ধরে শিক্ষকতার কাজে যুক্ত আছি, এবং তাতে আমি শিক্ষক হিসেবে কি শিখতে পেরেছি সেটা বড় ব্যাপার নয়। আমি অনেক জ্ঞানী, গুণী এবং প্রতিভাবান ছাত্রের সংস্পর্শে এসেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার
শুধু একটা পেশা মাত্র নয়। আমি এটা বলেই শেষ করতে চাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা চাকরি করি নেহায়েতই একটা জীবিকার উৎস হিসাবে, যেটাকে আমরা বলি বৃত্তি। কিন্তু এটা বৃত্তির অধিক। আমরা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র চাকরি করার জন্য আসি না, এখানে আমাদের মধ্যে আরেকটা উচ্চাশা থাকে। আমরা যাদেরকে তৈরি করছি তারা একদিন এই দেশকে নেতৃত্ব দেবে, এখনই তারা নেতৃত্ব দেওয়া শুরু করেছে। এটা আমাদের একটা বড় পুরস্কার, এটা আমাদের মিশন। এই জন্য আমরা এটাকে বলি আমাদের ভোকেশন। আপনারা খেয়াল করেন, আপনাদের এটাকে বলা হচ্ছে ইংরেজিতে কনভোকেশন। কন শব্দের অর্থ আপনারা জানেন ল্যাটিন থেকে এসেছে একসঙ্গে। ভোকেশন মানে হচ্ছে ডাকা, কলিং, যেটাকে আমরা বলি জীবনের আপনাকে জীবন ডাকছে। কিসের জন্য ডাকছে? আমরা সবাই একসাথে আজকে উপাধি পেলাম, এটা আমাদের কনভোকেশন। জীবন আমাদের ডাকছে দায়িত্ব গ্রহণ করার জন্য। তা আমি বলছি শিক্ষকদের ভোকেশন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে সেবা করার মধ্য দিয়ে তারা শুধু চাকরি করেন না, তারা ভবিষ্যৎ জীবনের নেতাদের, দেশের জাতির নেতাদের নির্মাণ করেন। এটা বেতন দিয়ে এই পুরস্কার হয় না।